আড্রিয়ানো প্যালেসের বাহিরে সম্পূর্ণটা জুড়ে কালো পোশাকধারী অসংখ্য গার্ডের সমাহার। হাতে বন্দুক আর স্নাইপার নিয়ে সারাক্ষণ রোবোটিক স্টাইলে এক স্থানে দাঁড়িয়ে থাকে সবাই। কতগুলো আবার এদিক থেকে ওদিক এক নাগাড়ে টহল দিতে থাকে। দিন-রাত ২৪ ঘন্টা হাজারো গার্ডদের আনাগোনায় মুখরিত হয়ে থাকে অন্ধকারময় স্তব্ধ এই প্যালেস। সে তার দোতলার বারান্দায় দুর্বল পায়ে পায়চারি করতে করতে পালানোর সুযোগ খুঁজতে থাকে, কিন্তু কোথাও একটু পালানোর ফাঁক ফোকর অবধি নেই। এই অন্ধকার প্রাসাদের বন্দিনী রাজকুমারী যেন সে। এদিক ওদিক তাকিয়ে কি খুঁজছো সুইটহার্ট? তোমার কাজ তো শুধু আমাকে দেখা, তা না করে কি সব আলতু ফালতু কাজে সময় ব্যয় করছো তুমি? নাকি পালানোর ধান্দা করছো? হঠাৎ করে ইরিশের গমগমে পুরুষালী কণ্ঠস্বর শুনে দিনে দুপুরে ভূত দেখার মতো চমকে উঠল সেটা। দ্রুত পিছনে ফিরে ভয়ার্ত দৃষ্টিতে ইরিশের দিকে তাকিয়ে থেকে কয়েকটা শুকনো ঢোক গিলে দু পা পিছিয়ে গেল সে। তারপর আমতা আমতা করে বলল, এমন কি? কিছুই না। আমি তো শুধু মানে ঘুরে। সে তা বাকি কথা আর শেষ করতে পারলো না। ইরিশকে দেখলেই অকারণে ভীষণ ভয় লাগে তার। হৃদস্পন্দন বারবার গতি হারায়। এরিস ধীর পায়ে সে তার দিকে এগিয়ে আসতে লাগলো, আর সে তা ধীর গতিতে পেছাতে লাগলো। এরিস এগোতে এগোতে শীতল স্বরে বলতে লাগলো, এমন ভুলেও করো না মাই অ্যাডিকশন। ফলাফল একদম ভালো হবে না। আমার কাছ থেকে এই জীবনে তোমার মুক্তি নেই। সারাটা জীবন আমার কাছে আমার হয়েই থাকতে হবে তোমায়। সে তার শরীর পেছাতে পেছাতে করিডোরের শেষ মাথায় এসে রেলিং এর পাশে গিয়ে ঠেকলো। এরিস সে তার একদম কাছাকাছি এসে তার দেহের দুই দিকে দুই হাত দিয়ে তাকে বাহুবন্ধ করে নিল। তীক্ষ্ণ আর অজানা অনুভূতি সম্পন্ন দৃষ্টিতে সে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা এক হাত দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরে একদম নিজের কাছে টেনে নিল এরিস। তারপর অপর হাত দিয়ে তার ঘাড় শক্ত করে ধরে সে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সে তার চোখ বড় বড় করে তাকিয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো। এরিস সেই অবস্থাটি থেকেই পকেট থেকে রিভলভার বের করে পেছনে কয়েকটা শুট করে দিল। সাথে সাথে দুজন গার্ড তীব্র এক আর্তনাদ করে উঠে সাথে সাথে মারা গেল। সে তার শরীর তীব্র একটা ঝাঁকুনি দিয়ে উঠল। সে দ্রুত এরিসের পিঠ দু হাত দিয়ে খামচে ধরে চোখ বন্ধ করে নিল। এরিসের এতটা নিখুঁত নিশানা দেখে বাকি গার্ডগুলো অবাক না হলেও দ্রুত মাথা নামিয়ে নিল। এই দুজন গার্ডের কারণ ছিল এরিস আর সে তার ঘনিষ্ঠ মুহূর্ত অবলোকন করার শাস্তি। সেটা বুঝতে তাদের বেগ পেতে হলো না। অনেকক্ষণ ধরে ফ্রেঞ্চ কিস করার পর সে তার ঠোঁট জোড়া ছেড়ে দিল এরিস। সে তার জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে হাঁপাতে লাগলো। এরিস বাঁকা হেসে এক হাত দিয়ে সে তার চিবুক ধরে তার আরক্তিম ভীত মুখখানা উঁচিয়ে নিয়ে অপর হাতের তর্জনী আঙ্গুল দিয়ে তার কাঁপতে থাকা ঠোঁট জোড়া স্লাইড করতে করতে হাসকি স্বরে বলতে লাগলো, মাই ডিকশন, ইউর লিপস আর সুইটার দ্যান ব্যাটার। আই লাইক ইট ভেরি মাচ। টুকি অফিসের কেবিনে বসে গভীর মনোযোগ দিয়ে কাজ করছিল রাত। হঠাৎ করে পরিচিত একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে কাজ থামিয়ে দিয়ে ভ্রু কুঁচকে মুখ তুলে চাইল সে। দেখতে পেল ঈশা ক্রপ স্কোরাল টপ এবং তার অপর একটি লং কটি জড়িয়ে হাসতে হাসতে হেলে দুলে তার কেবিনে প্রবেশ করে ডেস্কের কাছে এসে দাঁড়ালো। রাত ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা ফুটিয়ে নিয়ে বলল, পাপা কি পারি আজ অফিসে এলো যে? খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে মনে হয়। ঈশা রাদের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে মুচকি হেসে বলল, তা তো বটে, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এই ঈশা ইয়ামিন চৌধুরী কোথাও যায় নাকি? রাত ডেস্কে চেয়ারে হেলান দিয়ে বসে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, তা কি সেই গুরুত্বপূর্ণ কাজ শুনি? ঈশা রাদের দিকে এক পলক বিহমিত দৃষ্টিতে তাকিয়ে থেকে অকপট উত্তর দিল, তোমাকে দেখতে আসা। রাত ঈশার এমন কথা শুনে মোটেও চমকালো না। গত 1 বছর যাবৎ ঈশার এমন কথাবার্তা এবং দৃষ্টির সম্মুখীন হয়ে এসেছে সে। তার সুচতুর মস্তিষ্ক আসল ঘটনা বুঝতেও খুব একটা সময় নিল না। তারও যে ঈশার প্রতি মনের এক কোণে একটা সফট কর্নার রয়েছে, সেটা সে অস্বীকার করতে পারবে না। তবু সে নিরুপায়। ঈশার মতো এত উচ্চবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে সমাজের মানুষের কটাক্ষের শিকার হতে চায় না সে। রাত একটা দীর্ঘ শ্বাস ফেললো। সেটা খুবই ভালো কাজ। তা এখন তো দেখে নিয়েছো, তাহলে এবার ফিরে যাও। আমার উপর অনেক কাজের প্রেশার রয়েছে। রাদের এমন কথা শুনে সাথে সাথে ঈশার হাসি মাখা মুখখানা কালো হয়ে গেল। মুখ গোমড়া করে তীক্ষ্ণ কণ্ঠে এসে বলে উঠল, তুমি একদম নিরামিষ টাইপের একটা ছেলে। ফিউচার হাজব্যান্ড হিসেবে তুমি খুবই আনরোমান্টিক একজন পার্সন হবে।
আমার তো তোমার ফিউচার ওয়াইফের জন্য চিন্তা হচ্ছে। বেচারি তোমার মতো একটা গোমরা মুখোকে নিয়ে কিভাবে সে সারাটা জীবন কাটাবে সেটাই ভাবছি। বলে ঈশা রাগ করে চলে যেতে নিলেই রাত পেছন থেকে বেশ আলতো স্বরে ডেকে ওঠে, ফিকল বার্ড। মুহূর্তে ঈশার চলন্ত পা জোড়া থমকে যায়। রাদের দিকে বিস্ময়াপন্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। অবাক কণ্ঠে প্রশ্ন করে ওঠে, কি বললে তুমি? রাত মুহূর্তেই সম্বিত ফিরে পেল, নিজেকে ধাতস্থ করে তড়িঘড়ি করে বলে উঠল, না তো কিছুই বলিনি আমি। ঈশা রাদের ডেস্কের কাছে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে কি বলেছো, কিন্তু এই নামে তুমি আমায় ডাকলে কেন? রাত বিহমিত কণ্ঠে বলে উঠল, কারণ তুমি চঞ্চলা হরিণীর ন্যায় প্রাণবন্ত, তাই আমি তোমার নাম দিয়েছি ফিকল বার্ড। কেন দিয়েছো? এমনি। ঈশা দু হাতে রাদের কলার চেপে ধরে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে উঠল, তোমার পেটে অনেক কথা জমা আছে যেগুলো তুমি আমায় মুখে বলো না। আমি ড্যাম শিওর আমাকে নিয়ে কোনো না কোনো দুর্বলতা তো তোমার কাছে আছে, কিন্তু সেটা মুখে স্বীকার করো না। যাই হোক, আমিও ঈশা ইয়ামিন চৌধুরী, তোমার মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা দেখে নিব আমি। বলে আচমকা রাদের এক গালে টুপ করে একটা চুমু খেলো ঈশা। তারপর মুচকি এসে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল। আকস্মিক ঘটনায় রাত হতভম্ব হয়ে ঈশার যাওয়ায় পানে তাকিয়ে রইল। তার হাত আপনা আপনি চুমু খাওয়া সেই গালে চলে গেল। হঠাৎ করে অবাধ্য অনুভূতিরা মন জুড়ে হানা দিতে লাগলো। তবে কি তার অনুভূতিগুলো আর লুকিয়ে রাখা সম্ভব হবে না? রাত যখন গভীর অনুভূতির নেশায় মত্ত, তখনই তার কেবিনের বাহির থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্য পাশে সরে গেল। সেটা খেয়াল করলো না রাত। আড্রিয়ানো প্যালেসের বিশাল বড় উদ্যান জুড়ে অসংখ্য রোলস রয়েস দাঁড় করানো রয়েছে। সেই সাথে পিস্তল হাতে অসংখ্য দেহরক্ষীদের সমাহার দেখা যাচ্ছে। অবশ্য সেগুলোর কোনোটাই এরিসের নয়, বরং জেনোভেজ কোম্পানির নতুন সিইও আলেসান্দ্রো কার্লো, যে কিনা স্বয়ং এরিসের সাথে দেখা করতে তার প্যালেসে এসেছে। রাজকীয় উদ্যানের মতো বিস্তৃত বাগানের একপাশে টি টেবিলে মুখোমুখি বসে রয়েছে দুই প্রতিদ্বন্দ্বী, এরিস আড্রিয়ানো এবং আলেসান্দ্রো কার্লো। দুজনের দুই পাশে নিজেদের গার্ডরা দাঁড়ানো। দুজনের তীক্ষ্ণ দৃষ্টি একে অপরের উপর নিবিদ্ধ রয়েছে। ভেতরে ভেতরে চাপা উত্তেজনা আর ক্রোধ বিদ্যমান থাকলেও দুজনের কেউই সেটা বাহিরে প্রকাশ করছে না। আন্ডারওয়ার্ল্ড জগৎটাই এমন। এখানে মাথা ঠান্ডা থেকে ভয়াবহ রকমের কার্যসিদ্ধি সাধন করতে হয়। এরিস ব্ল্যাঙ্ক কফিতে চুমুক দিতে দিতে বেশ শান্ত ভঙ্গিতে ইতালিয়ান ভাষায় আলেসান্দ্রোকে জিজ্ঞেস করলো, তা মিস্টার আলেসান্দ্রো কার্লো, হঠাৎ আমার প্যালেসে কি মনে করে আসলে? আলেসান্দ্রো একটা শুকনো বাঁকা হাসি দিয়ে বলল, তোমার আর আমার কোম্পানি ব্যবসায়িক এবং আন্ডারওয়ার্ল্ড দুদিক থেকে দীর্ঘদিনের পার্টনার হয়ে রয়েছে। সেই হিসেবে কি আমি তোমার কাছে আসতে পারি না? শুধু শুধু আমার কাছে আসার লোক তো তুমি না। কি কারণ এসেছো সেটা তাড়াতাড়ি বলে ফেলো। হঠাৎ করে আলেসান্দ্রোর চোখ মুখ কঠিন হয়ে এলো। দাঁতে দাঁত পিষে চাপা ক্ষোভ নিয়ে সে শত্রু কণ্ঠে বলে উঠল, আমার ছোট ভাই অ্যাগোস্টিনো আলবার্তোকে কেন হত্যা করেছো তুমি? এরিস অন্যদিকে তাকিয়ে একটা পিছল হাসি দিয়ে একই রকম চাপা কণ্ঠে বলল, সেটা তোমার ভাইয়ের চামচারা তোমায় জানায়নি? সে তার কাজের যোগ্য শাস্তি পেয়েছে, আর তার জায়গায় তুমি হলে তোমারও ঠিক এমনই অবস্থা করতাম। আলেসান্দ্রো কার্লো দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে নিল। বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে এদিক ওদিক তাকাতে লাগলো। তখনই এখনই তার মাথা গরম করলে চলবে না, ঠান্ডা মাথায় ইরিশকে ঘায়েল করতে হবে। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল আড্রিয়ানো প্যালেসের দোতলার বারান্দায়। সাথে সাথে দৃষ্টি জোড়া সুতীক্ষ্ণ করে কিছু একটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো সে। হঠাৎ এরিসের চোখ আলেসান্দ্রার দিকে যেতেই তার চোখের দৃষ্টি অনুসরণ করে এরিস দোতলার বারান্দার দিকে তাকালো। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে তীব্র রাগে তার চোয়াল শক্ত হয়ে এলো। দাঁতে দাঁত পিষে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে সে রাগ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলো। দোতলার বারান্দায় একটি অফ হোয়াইট ফ্লোরাল প্রিন্টেড লং গ্রাউন্ড করে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রয়েছে সে। তা নিচে কি কাজ কারবার হচ্ছে সেদিকে তার কোনো বিন্দু মাত্র খেয়ালও নেই। সে তার দুঃখ বিলাস করতে ব্যস্ত। আলেসান্দ্রো সে তাকে দেখতে দেখতে কিছু একটা মনে মনে ভাবলো। তারপর এরিসের দিকে ফিরে তাকিয়ে তার রক্তাক্ত চোখ দুটি দেখে শয়তানি হাসলো আলেসান্দ্রো কার্লো। এরিসের কাছাকাছি গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে আলেসান্দ্রো জিজ্ঞেস করলেন, এই সুন্দরী মেয়েটি কে? আড্রিয়ানো, আমার জানার মতে তোমার তো নারী নেশা নেই।
তাহলে কি সে তোমার গার্লফ্রেন্ড আর মিস্ট্রেট? আলেসান্দ্রো কার্লোর শেষ কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল এরিসের। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দ্রুত উঠে দাঁড়িয়ে পকেট থেকে রিভলভার বের করে সোজা আলেসান্দ্রোর মাথা বরাবর তাকে আঘাত করলো সে। রাতে তার ফর্সা চোখ মুখ প্রচন্ড লাল হয়ে গেছে। এই মুহূর্তে তার চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, ও আমার রক্ষিতা নয়, বাস্টার্ড। ও আমার স্ত্রী। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া বস হিসেবে এরিসের দুর্বলতা কখনো শত্রুদের সামনে প্রকাশ করতে নেই। তাই শত ইচ্ছে থাকা সত্ত্বেও এই দুটি বাক্য উচ্চারণ করতে পারলো না এরিস। আলেসান্দ্রো উঠে দাঁড়াতেই এরিস বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে। রিভলভার নামিয়ে নিল। আলেসান্দ্রো কার্লো খ্যাত খ্যাক করে হেসে উঠে কৌতুক স্বরে বলল, হঠাৎ এত রেগে গেলেন কেন এরিস আদ্রিয়ানো? আমি রাগ করার মতো কোনো কথা বলেছি কি? এরিস রেগে গিয়ে বলল, স্টপ ইওর ফাকিং বুলশিট আলেসান্দ্রো কার্লো। নিজের সীমার মধ্যে থাকো বলে দিচ্ছি। বেশি উড়াউড়ি করলে তার ফলাফল কিন্তু ভালো হবে না। আলেসান্দ্রো এরিসের কাঁধে মৃদু চাপ দিল। তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, ওহ রিল্যাক্স ম্যান। মনে হচ্ছে ওই মেয়েটা তোমার জন্য খুবই স্পেশাল। সাবধানে সামনে রেখো, কোনোভাবে আমার আবার হারিয়ে না যায়, যেমন ভাবে আমার ছোট ভাই অ্যাগনিস্টো আলবার্তো হারিয়ে গিয়েছে। শেষের কথাটা চাপার আগের সাথে বলল আলেসান্দ্রো। এরিস প্রচন্ড রাগগত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে চাপা কণ্ঠে বলল, তুমিও নিজের সীমার মধ্যে থাকো আলেসান্দ্রো কার্লো। তোমারও না পরিণতি নিজের ছোট ভাইয়ের মতো হয়ে যায়। বলে হনহন করে প্যালেসের ভিতর থেকে চলে গেল এরিস। সাথে ছুটে চলল তার দেহরক্ষীরা। আর এদিকে আলেসান্দ্রো কার্লোর চোখ মুখ শক্ত করে ঈগল দৃষ্টিতে ইরিসে যাওয়ার পানে তাকিয়ে রইল। তোমাকে কতবার মানা করেছি এই রুমের বাইরে না যেতে, তাও আমার কথা শোনোনি কেন? তুমি কেন বারান্দায় গিয়েছিলে? জবাব দাও বলছি। রুমে ছুটে এসে সে তার দুই গাল শক্তভাবে চেপে ধরে প্রচন্ড রাগে চিৎকার করে কথাগুলো বলল এরিস। অপরদিকে সে তার ভয়ে জমে প্রায় শক্ত হয়ে গেছে। কি করেছে সে? সামান্য একটু বারান্দাতেই তো গিয়েছিল, গতকালও তো সে বারান্দায় গিয়েছিল, তখন তো এরিস তাকে কিছু বলেনি। তাহলে আজকে এমন করছে কেন? সে তা ব্যস্ত হয়ে দুই হাত দিয়ে নিজের গাল ছাড়াতে চেষ্টা করে ভাঙা কণ্ঠে বলে উঠল, ছাড়ুন প্লিজ, আমার ভীষণ ব্যথা করছে। এরই সে তাকে বিছানায় ছেড়ে ফেলে দিয়ে তার উপর নিজের শরীরের সম্পূর্ণ ভর দিয়ে এক হাত দিয়ে সে তার দুই হাত তার মাথার উপরে চেপে ধরল। সে তার পা ছোটাছুটি করতে গেলে নেরিস নিজের দুই পা দিয়ে তার পা জোড়া চেপে ধরল। সে তার সম্পূর্ণরূপে তার কাছে বন্দী হয়ে গেল। এরিস আবারও তার দুই গাল চেপে ধরে শক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, পরপুরুষের নজর থেকে তোমাকে সব সময় আড়াল করে রাখতে চাই, সেটা বোঝো না তুমি? নাকি বুঝেও বুঝতে চাও না? কোনটা? সে তা কোনো কিছু বুঝতে না পেরে এরিসের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এরিস আবারও বলতে শুরু করলো, তুমি হয়তো বা স্বেচ্ছায় নিজের শরীর কাউকে স্পর্শ করতে দিতে পারো, কিন্তু আমি বেঁচে থাকতে তোমায় অন্য কেউ স্পর্শ করুক তো দূরের কথা, চোখের নজর পর্যন্ত দিতে পারবো না। তার আগে দুনিয়া থেকে তাকে সম্পূর্ণ নিঃশেষ করে দেবো আমি। সে তা হঠাৎ করে অস্থির কণ্ঠে বলে উঠল, আপনি বারবার এই কথা বলেন কেন যে আমার শরীরে অন্য পুরুষের স্পর্শ লেগে আছে, বা আমি কখনো লাগাতে দিব? এমন কিছুই কখনো করিনি আমি, আর না কখনো করব। এরিস চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করতে থাকলো। সে তা আবারও বলতে শুরু করলো, এই বদ্ধ ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই একটু বারান্দায় গিয়েছিলাম। এরিস হঠাৎ সে তাকে হ্যাঁচকা টানে উঠে দাঁড় করিয়ে কোলে তুলে নিল। সে তা আবারও হাত পা ছোড়াছুড়ি করতে বলতে লাগলো, সব সময় আমাকে এভাবে কোলে তুলে নেন কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? হাঁটতে পারি না তো আমি? এরিস তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, মুখে খুব বেশি ক্ষয় পড়েছে তাই না? আর বাহিরে ঘোরার ভীষণ শখ তোমার তাই না? চলো, আজকে তোমাকে ইচ্ছে মতো বাহিরে ঘোরাবো। প্যালেসের বাইরে গিটার আকৃতির বিশাল সুইমিং পুলের কাছাকাছি এসে সে তাকে ধাম করে পানির মধ্যে ফেলে দিল এরিস। সুইমিং পুলের গভীরতা তাকে অনেক বেশি হওয়ায় এবং সে তা সাঁতার না জানায় পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খেতে তলিয়ে যাচ্ছিল সে। কাতর স্বরে বারবার এরিসকে সাহায্যের জন্য ডাকিয়ে যাচ্ছিল সে। এরিস আজকে কঠোরভাবে প্রতিজ্ঞা করেছে সে তার কোনো ডাকেই আর সে সাড়া দেবে না, দুনিয়া উল্টে গেলেও না। সে যে প্রচন্ড কঠোর একজন মানব এবং সে তার প্রতি তার যে বিন্দুমাত্র অনুমতি নেই সেটা সে প্রমাণ করেই ছাড়বে। কিন্তু সে তার করুণ আর্তচিৎকার এবং তার নিস্তেজ হয়ে তলিয়ে যাওয়া দেখে এরিসের হৃৎপিণ্ড বরাবরের মতো প্রচন্ডভাবে ধক করে উঠল। হৃদয় ফেটে চৌচির হয়ে যেতে লাগলো।
তার পৈশাচিক মস্তিষ্ক শত চেষ্টা করেও আজ তাকে আটকে রাখতে পারল না। বাতাসের গতিতে সুইমিং পুলের ভিতর ঝাঁপিয়ে পড়ল সে। সেটা তখন নিস্তেজ হয়ে পানির নিচে প্রায় তলিয়ে যাচ্ছিল। এরে এসে ডুবন্ত অবস্থায় তাকে টেনে উঠিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পানির উপর নিয়ে এসে কোলে তুলে নেয়। সে তার নিস্তেজ আর কোমল দেহখানা তার কোলের ঠাঁই নিয়ে থাকে। এরিস এক হাতে সে তার দুই গাল ধরে চাপড় দিতে দিতে প্রচন্ড আকুল কণ্ঠে বলতে লাগলো, শ্বেতা, শ্বেতা প্লিজ কথা বলো তুমি। এই শ্বেতা, কি হয়েছে তোমার? শ্বেতা কোনো জবাব দেয় না। এরিসের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। সে হতবিহ্বল হয়ে শ্বেতাকে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে চিৎকার করতে থাকে। সুইমিং পুলের নীল পানির সাথে সাথে তার চোখের অশ্রুগুলোও বিলীন হয়ে যায়। চারপাশের গার্ডরা এরিস এমন আচরণ প্রত্যক্ষ করা সত্ত্বেও এক পায়ে এগোনোর সাহস পেল না। এরিসের আদেশ ছাড়া তাদের কোনো কিছুই করার পারমিশন নেই। এদিকে এরিসের এই অবস্থা দেখে তার পৈশাচিক মস্তিষ্ক বলতে থাকে, তুই যা চেয়েছিলি তাই তো করছিস। মেয়েটাকে শাস্তি দেওয়াই তো তোর মুখ্য উদ্দেশ্য। তাহলে এরকম পাগলের মতো আচরণ করছিস কেন? অপরদিকে তার উন্মাদ হৃদয় বলতে থাকে, এতই যখন ঘৃণা করিস ওকে, এতই যখন কষ্ট দিতে চাস, তাহলে ওকে কষ্ট দিয়ে নিজে কেন কষ্ট পাস? এই ছলনাময়ী মেয়েটার প্রতি তোর কিসের এত অনুভূতি? নাকি ভালোবাসিস তুই ওকে? সে দ্রুত মাথা নেড়ে না বোধক জানায়। মস্তিষ্ক আর হৃদয়ে টানাপোড়েনে তার অসহ্য যন্ত্রণা হতে থাকে। মুহূর্তেই কিছু একটা মনে হতেই সুইমিং পুলের কিনারায় গিয়ে ছুটে এসে সে তাকে সেখানটায় শুইয়ে দিয়ে দুহাত দিয়ে তার তলপেটে চাপ প্রয়োগ করে পানি বের করতে থাকে। এরিস, সে তার মুখ দিয়ে কিছুটা পানি বের হয়ে আসে, তাতেও সে চোখ না খোলা এরিস তার মুখ লাগিয়ে অক্সিজেন সরবরাহ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে তা কাশতে থাকলে সে দ্রুত সরে আসে। সে তার চোখ খুলতে তাকে উঠিয়ে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে। ইরিশ জড়ানো কণ্ঠে এক নাগাড়ে সে বলতে থাকে, কিচ্ছু হয়নি তোমার শ্বেতা, তোমার কিচ্ছু হতে দেব না আমি। তারপর সে তার মুখটা নিজের মুখের কাছাকাছি নিয়ে তার সমগ্র চেহারায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে থাকে। ইরিশ চোখে মুখে অসংখ্য চুমু খায়। সে তা এক দৃষ্টিতে ইরিশের দিকে তাকিয়ে থাকে। এভাবে কেটে যায় অনেকক্ষণ। দুজন মানবী একে অপরের তীব্র হৃদস্পন্দন অনুভব করতে থাকে। অনুভূতিটা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। হঠাৎ করে যেন সম্বিত ফিরে পায় ইরিশ। মুহূর্তেই নিজের আগের সে চিরচেনা কঠোর রূপে ফিরে আসে সে। সে তাকে নিজের বুক থেকে সরিয়ে দিয়ে দূরে সরে আসে। সে তা উঠে দাঁড়াতে নিলেই পা পিছলে আবারও সুইমিং পুলে পড়ে যায়। তবে পড়ার আগে এরিসের শার্টের নিচের অংশ খামচে ধরেছিল সে, যার ফলে এরিস সুইমিং পুলেও পড়ে যায় না। সে তা আবারও সুইমিং পুলে পড়ে গিয়ে হাবুডুবু খেতে থাকে। তবে এরিস এবার সে তাকে শক্ত করে নিজের কাছে সাথে চেপে ধরে রেখে থাকে। দুজন দুজনের অতি নিকটে অবস্থান করতে থাকে। দুজনের ঘন শ্বাস প্রশ্বাস একে অপরের উপর আছড়ে পড়ে। দুজনের বিরতি করা হৃদস্পন্দনের ছোটজোড়া যেন একে অপরকে ভীষণ ভাবে আকর্ষিত করছিল। হঠাৎ করে সেটা বলে উঠলো, আপনি আমাকে সব সময় অ্যাডিকশন বলে ডাকেন কেন? আমি কি শুধুমাত্র আপনার আসক্তি? আপনি কি শুধুই আমাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে এসেছেন? প্রচন্ড ঘৃণা করেন আমায়? এরিস সেটাকে আরো শক্ত করে চেপে ধরে বিক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি শুধুমাত্র আমার আসক্তি। তোমাকে জাস্ট আমি কষ্ট দেওয়ার জন্যই এনেছি। ভালোবাসি না তোমায়, আমি ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। সে তা নির্লিপ্ত স্বরে বলে উঠল, তাহলে আপনার চোখের ভাষা কেন অন্য কথা বলে? কেন আপনার কাছাকাছি এলে আমি আপনার হৃদয়ের তীব্র হৃদস্পন্দনের শব্দ শুনতে পাই? ঘৃণায় যদি করবেন তাহলে আমাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পান কেন? উত্তর আছে আপনার কাছে? ইরিশ সে তার কথায় কোনো জবাব না দিয়ে তার ঠোঁটে আলতো একটা চুমু এঁকিয়ে দিয়ে তাকে কোলে করে নিয়ে সুইমিং পুলের উপরে উঠতে থাকে। সে তা এরিসের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও জিজ্ঞেস করে, কি হলো? উত্তর দিন আমার প্রশ্নের। এরিস এক পলক সে তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জবাব দেয়, আমিও আমার অসংখ্য অজানা প্রশ্নের উত্তর খুঁজছি। সেগুলো জানা হয়ে গেলে তোমার করা এই প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দিব।